প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নাইলা হক, সহযোগী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ। আমরা সমন্বয় নিয়ন্ত্রণ সম্পর্কে পড়ছি, অর্থাৎ এই অধ্যায়টার অনেকগুলো অংশ আমরা পড়েছি। আজকে আমরা আরেকটি সংবেদী অঙ্গ কান সম্পর্কে বিস্তারিত তার গঠন এবং কাজ সম্পর্কে জানব। আমরা জানি যে আমাদের ভারসাম্য এবং শ্রবণের কাজ, অর্থাৎ আমরা শুনতে পাই একটি অঙ্গের মাধ্যমে, যার নাম হচ্ছে কান বা আমরা কর্ণ হিসাবে তাকে বলি। আমরা আজকে দেখি যে কানের গঠন। আমি এটাকে বর্ণনা করব যে কিভাবে এটা ভারসাম্য রক্ষা করে, কিভাবে আমাদের শ্রবণ প্রক্রিয়াটা হয়, অথবা আমরা কানের গঠনটা সম্পর্কে প্রথমে আগে জেনে নেব। কান সম্পর্কে যদি জানি যে আমাদের সবারই ম্যামালদের এটা একটা বৈশিষ্ট্য যে কানের বাইরের দিকে আমাদের পিনা থাকে। আমরা কানের ছবিটা যদি আঁকি তাহলে আমরা দেখতে পাবো কানকে আমরা কয়েকটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহিকর্ণ, 2 নম্বর হচ্ছে মধ্যকর্ণ এবং 3 নম্বর হচ্ছে অন্তকর্ণ। এই 3 অংশে আমরা কানকে ভাগ করতে পারি। এখন কানের যদি আমি ছবিটা আগে আঁকবো, তারপর তোমাদেরকে আমি বর্ণনা করে দেখাবো। আমরা প্রথমেই আঁকছি বহিকর্ণ, অর্থাৎ এখানে যে একটা পিনা থাকবে, পিনার পরে একটা নালী আমাদের কানের ভেতরে প্রবেশ করে। সেই প্রবেশ করার কানে আমি এটাকে আরেকটু বড় করে আঁকি। একটা বড় করে একটা কান আঁকলাম, এটা একটা নালী আঁকলাম এবং এখানে একটা পর্দা আছে। এই অংশটাকে আমরা বলি বহিকর্ণ। অর্থাৎ বহিকর্ণের 3টা অংশ প্রথমেই আমরা দেখি পিনা, তারপরে একটা নালীর মতো অংশ দেখি যার নাম হচ্ছে বহি অডিটরি মিটাস, এবং তারপরে একটা পর্দা দেখি যার নাম হচ্ছে টিম্পেনিক পর্দা। প্রথমে বহিকর্ণ সম্পর্কে একটু কথা বলে নিই। আমি প্রথমেই বললাম যে ম্যামালদের একটা বৈশিষ্ট্য, আমাদের যে কানে কর্ণছত্র বলি বাংলায়, অথবা আমরা এটাকে পিনা বলি, এই জিনিসটা শব্দের উৎসকে লক্ষ্য করে। অর্থাৎ মানুষ যদিও এটা আমরা নাড়াতে পারি না আমাদের কর্ণের পেশি থাকা সত্ত্বেও, কিন্তু অন্যান্য ম্যামালের দিকে যদি তাকাও, মনে করো বিড়াল, কুকুর, যা গরু, ছাগল, যেগুলো আমাদের আশেপাশে আমরা দেখতে পাই, দেখবে যে ওরা যেদিকে শব্দের উৎস সেই দিকে এই পিনাটা বা কর্ণছত্রকে তারা নাড়াচাড়া করে শব্দের উৎস অর্থাৎ শব্দকে ভেতরে প্রবেশ করাতে সাহায্য করে। এটা পিনা এবং এটা তরুণাস্থি দ্বারা তৈরি। এরপরে আমরা একটা নালী দেখি, সেই নালীটার নাম হচ্ছে বহি অডিটরি মিটাস, বাংলায় আমরা বলি কর্ণকুহর। এই কর্ণকুহর আমরা তরুণাস্থি, বাইরের দিকে তরুণাস্থি এবং ভেতরের দিকে কিছুটা অস্থি নির্মিত, এবং কর্ণকুহরের শব্দ প্রবেশ করার একটা পথ। তবে এখানে আমি আমাদের কানের কথাই বলবো, যে মানুষের কান যেহেতু আমরা পড়ছি, এখানে কিছু মোম গ্রন্থি থাকে, তা নিঃসৃত মোম থাকে, এবং আরেকটু কিছু থাকে, কিছু লোমের উপস্থিতি থাকে। যে কোনো বাইরের ধুলোবালি থেকে ভেতরের যে টিম্পেনিক মেমব্রেন আছে তাকে সুরক্ষিত রাখার কাজ হচ্ছে সেই মোম গ্রন্থির বা সেই লোমের উপস্থিতি। ঠিক আছে, এই বহি অডিটরি মিটাস এবং বা কর্ণকুহর, এবং সবচেয়ে শেষে যে একটা আছে পর্দা, সেই পর্দাটা সম্পর্কে একটু, টিম্পেনিক মেমব্রেন সম্পর্কে একটু বলবো। টিম্পেনিক মেমব্রেন খুব পাতলা একটা পর্দা এবং এতই সূক্ষ্ম, বাইরের দিকে হচ্ছে অবতল, ভেতরের দিকে তার কিছুটা উত্তল, এবং শব্দের যে কোনো শব্দে এটা কম্পিত হয়। এটার কম্পনের মাধ্যমেই কিন্তু আমরা ভেতরে আমাদের শব্দটা ভেতরে প্রবেশ করে। অর্থাৎ এই টিম্পেনিক মেমব্রেনকে কম্পনের মাধ্যমেই, অর্থাৎ এটার বাইরে থেকে শব্দটাকে ভেতরে প্রবেশ করাতে এই টিম্পেনিক মেমব্রেনকে
কাঁপতে হয়। তো এর কম্পনটা যাতে হয়, যাতে এটা মোটা হয়ে না যায়, এটা সুরক্ষিত থাকে, এর চারপাশে যেন চাপ ঠিক থাকে এবং একে সুরক্ষিত রাখার জন্যই আমাদের যথেষ্ট সচেতন থাকা দরকার, এবং এখানের মোম গ্রন্থি এবং লোমও একে ধুলোবালি থেকে রক্ষা করে। এইটুককে বলি আমরা বহিকর্ণ। এই অংশটাকে নাম হচ্ছে বহিকর্ণ। আমরা বহিকর্ণ দেখলাম। এখন আমরা দেখব মধ্যকর্ণের অংশ। আমি মধ্যকর্ণটাকেও দুইটা অংশে আমরা নাম পাই, একটা হচ্ছে ইউস্টেশিয়ান নালী, আরেকটা হচ্ছে কর্ণাস্থি। এখন ইউস্টেশিয়ান নালী কোন অংশটা আমরা এই জায়গাটাতে দেখি যে এইখানে একটা পাতলা একটা গহ্বর থাকে, এবং গহ্বরটার মধ্যে আমাদের মধ্যকর্ণ এই অংশটা, এবং এই গহ্বরের নিচের দিকেই থাকে একটা চিকন নালী, এবং এই নালীটার প্রান্তভাগ হচ্ছে উন্মুক্ত এবং এটা গলবিলে উন্মুক্ত থাকে। এই উন্মুক্ত অংশটাকে আমরা, এই জায়গাটাকে বলি আমরা ইউস্টেশিয়ান নালী। ইউস্টেশিয়ান নালী আমরা এখানে দেখাচ্ছি এই কারণে যে একটু একটু করে আঁকবো, একটু একটু করে ছবিটা দেখব। তবে তোমরা বই থেকেও এই জিনিসটা খুব ভালো করে ছবিটা আঁকা শিখতে হবে। আমরা এখানের কাজটা বলবো যে এই ইউস্টেশিয়ান নালীটা যেহেতু এটা ফাঁকা একটা বায়ুপূর্ণ গহ্বর এবং গলবিলে উন্মুক্ত, তাতে এই টিম্প্যানিক মেমব্রেনের ভেতরের বায়ুচাপ এবং বাইরের বায়ুচাপের সমতাটা রক্ষা করে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কর্ণাস্থি। তিনটা কর্ণাস্থি আছে। এক নাম্বার হচ্ছে মেলিয়াস, একটা হচ্ছে ইনকাস, আর একটা হচ্ছে স্টেপিস। 1, 2, 3 এই তিনটার নাম আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের কানের, প্রত্যেকটা কানের মধ্যকর্ণের তিনটা করে অস্থি আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি, এবং একটা মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। কিভাবে থাকে আমি সেই ছবিটাও আঁকি। এই টিম্প্যানিক মেমব্রেনের সাথে লাগানো থাকে মেলিয়াস, তার সাথে লাগানো থাকে ইনকাস, এবং সবচেয়ে শেষে এই মধ্যকর্ণের প্রাচীরের সাথে লাগানো থাকে একটা তিনকোনা একটা অস্থি, তার নাম হচ্ছে স্টেপিস। এখানে আমি চিহ্নিত করলাম না, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। এখানে মনে রাখবে স্টেপিস হচ্ছে আমাদের মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি। ঠিক আছে। এখন এই যে মধ্যকর্ণের প্রাচীর আছে, এই প্রাচীরের মধ্যে দুইটা ছিদ্র আছে। একটা ছিদ্রের নাম হচ্ছে, এইখানে স্টেপিস যার মুখে বসানো থাকে সেটা হচ্ছে ডিম্বাকৃতি, আর ঠিক তার নিচেই আরেকটা ছিদ্র থাকে, সেটা হচ্ছে গোলাকৃতি। এই দুইটা ছিদ্রের দুইটা আলাদা আলাদা নাম আছে। একটার নাম হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস, আরেকটার নাম হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা। আমি এখানে নামটাও দেখছি, এটা হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস, আর এই যেটা হচ্ছে গোলাকার ছিদ্র সেটার নাম ফেনেস্ট্রা রোটান্ডা। নাম কাছাকাছি, ফেনেস্ট্রা রোটান্ডা। তাহলে আমরা দুইটা ছিদ্র পেলাম। কোথায় থাকে? এটা মধ্যকর্ণের প্রাচীরের মধ্যে এই দুইটা ছিদ্রের উপস্থিতি আছে, এবং স্টেপিস বসানো থাকে ফেনেস্ট্রা ওভালিসের পর্দার সাথে লাগানো। ঠিক আছে, আমি এই নামটা একটু মুছে ফেলি। এখন আমরা দেখব তাহলে মধ্যকর্ণ আমাদের হয়ে গেল। এবার আমরা দেখব অন্তকর্ণ। অন্তকর্ণটাকে আমাদের অনেক বিশেষভাবে দেখতে হয়, কারণ অন্তকর্ণের মাধ্যমেই আমাদের শ্রবণ প্রক্রিয়াটা চলে এবং আমাদের ভারসাম্য রক্ষার কাজটা হয়। অন্তকর্ণের এটা একটা মূল অংশটাকে বলি আমরা মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এখন মেমব্রেনাস ল্যাবিরিন্থ, আমি একটু নামগুলো বলছি, তোমাদের কাছে কঠিন মনে হতে পারে। অন্তকর্ণকে, মূল অন্তকর্ণকে বলি আমরা মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এটার ভেতরে থাকে এক ধরনের তরল পদার্থ যাকে বলি আমরা এন্ডোলিম্ফ। এর বাইরের দিকে থাকে একটা তরল পদার্থ যাকে বলি আমরা পেরিলিম্ফ, যা অস্থিময় ল্যাবিরিন্থ দ্বারা পরিবেষ্টিত থাকে। কথাগুলো আমি একটু জটিলভাবে বললাম, আমি একটু সহজভাবে দেখাই। মনে করো এটা একটা পাত্র, এটা হচ্ছে অন্তকর্ণের কোটর। ঠিক আছে, এই বাইরের এই অংশ পাত্রটাকে আমি বলতে পারি অস্থিময় ল্যাবিরিন্থ। তার মধ্যে এক ধরনের তরল পদার্থ আছে,
এটা হচ্ছে অস্থিময় ল্যাবিরিন্থ। এর মধ্যে যে তরল পদার্থ আছে সেটাকে আমরা বলবো পেরিলিম্ফ। তার ভেতর আমি আরেকটা পাত্র রেখেছি, যেটা হচ্ছে অন্তঃকর্ণের মূল অংশ, যেটার নাম হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এটাকে যদি বলি আমি মেমব্রেনাস ল্যাবিরিন্থ, মেমব্রেনাস ল্যাবিরিন্থ, এর ভেতরে যে তরল পদার্থ আছে সেটাকে বলি আমি এন্ডোলিম্ফ। তাহলে কি হলো, মেমব্রেনাস ল্যাবিরিন্থের ভেতর থাকে এন্ডোলিম্ফ, তার বাইরের দিকে যে তরল পদার্থ থাকে তাকে বলি আমি পেরিলিম্ফ, এবং তার বাইরে যে আবরণটা থাকে তাকে আমরা বলি অস্থিময় ল্যাবিরিন্থ। অন্তঃকর্ণের গঠনটা অনেকটা সেরকম। এখন আমি দেখব এরকম গোলাকারভাবে তো আর থাকে না, আমি এখানে ছবিটা আঁকবো। এটা আমাদের জানা থাকলো। ইউস্টেশিয়ান নালীটা আমরা একটু নামটা মুছে দিই। এইখানে থাকে একটা অংশ যার নাম হচ্ছে ককলিয়া, একদম শামুকের মতো প্যাঁচানো একটা অংশ। একটা ককলিয়া থাকে যেটা হচ্ছে শ্রবণ রক্ষা করে, অর্থাৎ আমাদের শ্রবণের কাজটা করে। উপরের দিকে একটা অংশ থাকে যেটাকে আমরা বলি ইউট্রিকুলাস, এবং এখানে থাকে স্যাকুলাস। স্যাকুলাস এবং ইউট্রিকুলাস। আমি ফেনেস্ট্রা ওভালিস নামটাও মুছে দিই। এইখানে একটা অংশ থাকে যেটা হচ্ছে অন্তঃকর্ণের অংশ, এইখান থেকে থাকে। এর সাথে 3টা অর্ধবৃত্তাকার নালী লাগানো থাকে। অর্ধবৃত্তাকার নালী পরস্পর সমকোণে অবস্থান করে। এরকম 3টা নালী আঁকলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অন্তঃকর্ণের একটা গঠন। আমি বাইরের গঠনটা এঁকেছি, সেটার নাম কি বললাম, যে অস্থিময় ল্যাবিরিন্থ। এর ভেতরের অন্তর্গঠনটা আমরা আবার আলাদা করে এঁকে দেখব। এইখানে এই অংশটাকে বলি আমরা ইউট্রিকুলাস। ইউট্রিকুলাস। এই অংশটাকে বলি আমরা স্যাকুলাস। স্যাকুলাস। এইখানেটাকে বলি আমরা, প্যাঁচানো অংশটাকে বলি আমরা ককলিয়া। ককলিয়া। আর এই যে অর্ধবৃত্তাকার নালীগুলো আছে, এই অর্ধবৃত্তাকার নালীগুলো পরস্পর বলেছে যে পরস্পর সমকোণে অবস্থান করে, এবং তাদের শেষ অংশটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা নালীর শেষ অংশে একটা করে গোলাকার অংশ আছে যাদেরকে বলি আমরা অ্যাম্পুলা। ঠিক আছে? এরকম 3টা অংশ আছে, 3টা অংশকেই আমরা 3টা অ্যাম্পুলা বলি। এই ইউট্রিকুলাস এবং স্যাকুলাস কাজ করে ভারসাম্য রক্ষা করার জন্য। আর এখানে যে এই ককলিয়াটা কাজ করে, এই ককলিয়াটা কাজ করে হচ্ছে শ্রবণের কাজ, অর্থাৎ এখানে আমাদের শ্রবণের কাজটা হয়। এর ভেতরে আমি এখন তো বাইরের থেকে ছবিটা এঁকেছি, তাহলে আমরা দেখো, এবং এর সাথে স্নায়ু যুক্ত আছে এবং কোন স্নায়ু আছে আমরা জানি। আমাদের শ্রবণ অঙ্গের করটিক স্নায়ু একটা, সেটার নাম হচ্ছে অডিটরি স্নায়ু। সেই অডিটরি স্নায়ু ককলিয়ার সাথে সংযুক্ত থাকে। তার শাখা থাকে যে ভেস্টিবুলার ককলিয়ার স্নায়ু, যেটা হচ্ছে ভারসাম্য রক্ষা করার জন্য এখানে অবস্থান করে। আমরা অন্তঃকর্ণের গঠনটাকে আবার আলাদাভাবে দেখব, ঠিক আছে? সেটা যদি দেখি তাহলে দেখব যে এখন আমি একটু কানের গঠনটা আগে স্পষ্টভাবে বুঝিয়ে নিই। এইটুক অংশটাকে বলি আমরা বহিকর্ণ, এইটুক অংশটাকে বলি আমরা মধ্যকর্ণ, এই অংশটাকে বলি আমরা মধ্যকর্ণ, আর এই অংশটাকে বলি আমরা অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ। তাহলে গঠনটা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেল। আশা করছি এটা অবশ্যই বইয়ের সাথে মেলাবে, বইয়ের সাথে না মেলালে আমরা এই জিনিসটা বুঝতে পারবো না। এখন আমি এই জায়গাগুলো একটু মুছে ফেলবো, কারণ আমি একটু দেখতে চাই যে আমাদের এই ককলিয়ার ভেতরে কিভাবে, এই ককলিয়াটা তো প্যাঁচানো অবস্থায় এঁকেছি, এটাকে যদি আমরা সোজাভাবে আঁকি তাহলে দেখতে কেমন লাগে। এই জায়গাটা মুছে ফেললাম। মুছে এই প্যাঁচানো নালীটাকে যদি আমরা সোজাভাবে দেখি তখন কি
মনে করো এই রকম করে ককলিয়াটাকে আমরা সোজা করে দিলাম, সোজা করে দিলাম, তাহলে এটা একটা নালীর মতো হলো। ঠিক আছে, এখন আমরা এই অন্তঃকরণের এই ককলিয়ার গঠনটা একটু দেখব যে এই ককলিয়াটা এখানে দুইটা ছিদ্র আছে, একটা হলো ফেনেস্ট্রা ওভালিস, একটা হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা। এইখানে দুইটা পর্দা দ্বারা তিনটা প্রকোষ্ঠে বিভক্ত। শেষ প্রান্তটা খোলা, অর্থাৎ শেষ প্রান্তটা কিন্তু লাগানো নয়, খুব সূক্ষ্ম একটা ছিদ্র দিয়ে এই প্রকোষ্ঠ এবং এই প্রকোষ্ঠ পরস্পর সংযোগ রক্ষা করে। এখন দেখো দুইটা পর্দায় এঁকেছি, এখানে নামগুলো একটু বিশেষভাবে উল্লেখ করব, কারণ এই নামগুলো যদি মনে রাখতে না পারো তাহলে আমাদের অন্তঃকরণের গঠন আমরা বর্ণনা করতে পারবো না। এখানে যে আমি এই জিনিসটা আবার মুছে দিই, পরে আমরা আলাদা করে ওটা দেখব। এখানে এইটাকে বলি আমরা রেসনারের পর্দা, উপরের পর্দাকে বলি রেসনার পর্দা, নিচের পর্দাকে বলি আমরা ব্যাসিলার পর্দা, ব্যাসিলার পর্দা। তাহলে দুইটা পর্দা পেলাম, রেসনারের পর্দা এবং ব্যাসিলার পর্দা দিয়ে অন্তঃকরণের ককলিয়াটা তিনটা প্রকোষ্ঠে বিভক্ত। প্রকোষ্ঠগুলোর নামও আমি বলবো। এই প্রথম প্রকোষ্ঠটার নাম হচ্ছে স্কালা, বানানগুলো সবগুলো আমরা বাংলায় লিখছি, স্কালা ভেস্টিবুলি, ভেস্টিবুলি। দ্বিতীয় মাঝখানের যে প্রকোষ্ঠ আছে তার নাম স্কালা মিডিয়া, আর সবচেয়ে নিচের প্রকোষ্ঠটার নাম হচ্ছে স্কালা, সবগুলো হচ্ছে স্কালা, স্কালা টিম্প্যানি। তাহলে আমরা কয়টা প্রকোষ্ঠ পেলাম? তিনটা প্রকোষ্ঠ, স্কালা ভেস্টিবুলি, স্কালা মিডিয়া এবং স্কালা টিম্প্যানি। মনে রাখবে এখানে মাঝখানের অংশটা হচ্ছে একমাত্র বদ্ধ জায়গা এবং এটার মধ্যে এন্ডোলিম্ফ বিদ্যমান, এই জায়গাটাতে এন্ডোলিম্ফ বিদ্যমান, কিন্তু এই যে এখানে স্কালা ভেস্টিবুলি এবং স্কালা যে টিম্প্যানি এর মধ্যে পেরিলিম্ফ বিদ্যমান। এখানে থাকে পেরিলিম্ফ, এখানেও থাকে পেরিলিম্ফ, কিন্তু এই জায়গায় থাকে এন্ডোলিম্ফ। আরেকটা জিনিস খেয়াল করবে, এই যে ব্যাসিলারের পর্দা আমি লিখেছি, এই ব্যাসিলারের পর্দার ভেতরের দিকে অর্থাৎ এন্ডোলিম্ফের মধ্যে কতগুলো সংবেদী অংশ থাকে, অর্থাৎ সংবেদী অর্গান থাকে, যেগুলোকে বলি এই ব্যাসিলার পর্দার এই জায়গাটাতে কিছু সংবেদী অঙ্গ থাকে, যাদেরকে বলি আমরা অর্গান অফ কর্টি। তাহলে অর্গান অফ কর্টি কি এন্ডোলিম্ফে থাকে না পেরিলিম্ফে থাকে? এন্ডোলিম্ফের মধ্যে থাকে, অর্থাৎ ব্যাসিলার পর্দার উপরের দিকে থাকে এন্ডোলিম্ফের মধ্যে। তাহলে এটার নাম হচ্ছে অর্গান অফ কর্টি। এখন খেয়াল করবে এই অর্গান অফ কর্টির সাথেই আমাদের অডিটরি স্নায়ু সংযুক্ত থাকে, যেটা আমাদের মস্তিষ্কের সাথে যোগাযোগ রক্ষা করে এবং শ্রবণ অনুভূতিকে আমাদের মস্তিষ্কে নিয়ে যায়। এখন আমি একটু, যেহেতু এই অংশটা এঁকেছি, আমি একটু বর্ণনা করব যে কিভাবে আমরা কানে শুনি, তাহলে আমাদের একসাথে কিন্তু দুইটা কাজ হয়ে যাচ্ছে। মনে করো শব্দের উৎস থেকে, এটা একটা শব্দ, শব্দের উৎস থেকে শব্দ প্রবেশ করে কোথায়? কর্ণ পিনার মাধ্যমে ভেতরে প্রবেশ করে এবং এই বহি অডিটরি মিটাস দিয়ে এইখানে যে টিম্প্যানিক মেমব্রেন থাকে, এই টিম্প্যানিক মেমব্রেনকে কাঁপায়। ঠিক আছে, টিম্প্যানিক মেমব্রেন যখন কম্পিত হয় তখন এই শব্দ কম্পনটাকে স্থানান্তর করে মেলিয়াস, ইনকাস এবং স্টেপিসে, অর্থাৎ এই টিম্প্যানিক মেমব্রেনের কম্পন সঞ্চারিত হয় মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। স্টেপিস যখন কাঁপে তখন এই ফেনেস্ট্রা ওভালিসের মাধ্যমে এই কম্পনটা সঞ্চারিত হয় এখানে বিদ্যমান পেরিলিম্ফের মধ্যে, অর্থাৎ স্কালা ভেস্টিবুলির মধ্যে যে পেরিলিম্ফ থাকে সেটা কম্পিত হয়। এই পেরিলিম্ফের কম্পন সঞ্চারিত হয় কোথায়? রেসনারের পর্দাকে কাঁপায় এবং রেসনারের পর্দা থেকে কম্পন ভেতরের এন্ডোলিম্ফকে কাঁপায়। যখন ভেতরের এন্ডোলিম্ফ কম্পিত হয় তখন এখানের অর্গান অফ কর্টিগুলো উদ্দীপিত হয় এবং
এখান থেকে অডিটরি স্নায়ুর মাধ্যমে এই শ্রবণ উদ্দীপনাটা আমাদের মস্তিষ্কে যায়। সেখানে যেয়ে আমরা কিছু মস্তিষ্কে যে বিশ্লেষণ করা হয় শব্দ এবং মস্তিষ্ক শুনতে পায়। এখানে একটু মনে রাখবে যে অর্গান অফ কর্টির উচ্চ শব্দ শোনা যায় হচ্ছে এই কাছাকাছি, অর্থাৎ ফেনেস্ট্রা রোটান্ডার কাছাকাছি অঞ্চলটা উচ্চ শব্দ শোনায়, মাঝামাঝি অঞ্চলটা মধ্যম ধরনের শব্দ শোনায় এবং একদম দূরের অঞ্চলটা অর্থাৎ এই দিকের পেছনের দিকের অঞ্চলটা খুব নিম্ন শব্দ শোনায়। কারণ শব্দ তো বিভিন্ন রকমের হয়, উচ্চ, মধ্যম এবং নিম্ন শব্দ, এগুলো শোনার জন্য জায়গা বিশেষভাবে আলাদা করা। এবং এই যে এখানকার স্কালা ভেস্টিবুলি এবং স্কালা টিম্প্যানি এর মাঝখানে যে এই শেষ অংশটা, সেটাকে আমরা বলি হেলিকোট্রিমা। এটার একটা নাম আছে, হেলিকোট্রিমা। আমি এতগুলো নাম কেন আমি তোমাদেরকে, এটা আমাদের জানতে হয়। আমাদের আসলে অনেক সময় সংজ্ঞা আসে, হেলিকোট্রিমা কী, স্কালা ভেস্টিবুলি কী, বা এরকম যদি আমি সংজ্ঞা হিসাবে তোমাদের কাছে জানতে চাই বা আমরা যদি এরকম করে বলি, তখন আমাদের এই অন্তঃকরণের বিভিন্ন অংশগুলোর নামগুলো আমাদের সংজ্ঞা হিসাবে বলতে হবে। তাহলে বুঝতে পারছো যে যখন আমি আবার শব্দকম্পনের কথা বলি, যে শব্দকম্পন যখন এই স্টেপিস থেকে পেরিলিম্ফকে কাঁপায়, পেরিলিম্ফের কম্পন রেসনারের পর্দা থেকে কোথায় আসে? এখানের ভেতরের এন্ডোলিম্ফে আসে। এন্ডোলিম্ফ থেকে যখন আন্দোলিত হয় তখন এই অর্গান অফ কর্টি থেকে শ্রবণ অনুভূতিটা চলে যায় মস্তিষ্কে আমাদের শ্রবণ অনুভূতি জায়গায়, ঠিক আছে। আর তারপরে এই কম্পন এখানের পেরিলিম্ফে চলে আসে। এই পেরিলিম্ফ থেকে কম্পনটা এখানে হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা। পেরিলিম্ফ থেকে কম্পনটা কোথায় চলে আসে? ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে এই ইউস্টেশিয়ান নালীতে চলে আসে। তাহলে খেয়াল করো, আমরা জানি যে শব্দটাকে তো প্রশমিত হতে হবে। এই শব্দ প্রশমনের জন্য এই পেরিলিম্ফের কম্পনটা ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে বের হয়ে ইউস্টেশিয়ান নালীতে আসে এবং ইউস্টেশিয়ান নালী দিয়ে আমাদের গলবিল অঞ্চল দিয়ে শব্দটা প্রশমিত হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শব্দের কিভাবে আমরা শুনি। তাহলে কিন্তু তোমাদের অনেক লম্বা করে আমরা এই জিনিসটা আমি আরেকবার বললাম না, যে এক নাগারে আমাদের প্রত্যেকটা ধাপকে উল্লেখ করে করে তারপর ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে ইউস্টেশিয়ান নালীপথে শব্দ প্রশমন পর্যন্ত একটা রেখাচিত্রের মাধ্যমে তোমরা এটা করতে পারো, ঠিক আছে, তৈরি করতে পারো। যদি এই রেখাচিত্রটা মনে রাখতে পারো তাহলে আমরা এই ছবিটার নামগুলিও সবগুলো মনে রাখতে পারবো। এখন আমি দেখব যে আমরা কিভাবে ভারসাম্য রক্ষা করি, অর্থাৎ ভারসাম্য রক্ষার জন্য যে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস কাজ করে সেই অংশটা আমরা দেখব। আমরা এই অংশটা তাহলে মুছে ফেলতে পারি। এই জায়গাটা থাকে এই উপরের, এইটা তো ছবিটা আমরা আঁকার সময়ই দেখেছি যে এটা থাকে এই রকম পেঁচানো। হেলিকোট্রিমা থাকে সবচেয়ে শেষ অংশটাতে, এই জায়গাটা থাকে হেলিকোট্রিমা। এটা হচ্ছে আমাদের ককলিয়া। এই জায়গায় থাকে আমাদের ভারসাম্য রক্ষাকারী অর্গান স্যাকুলাস। এখানে স্যাকুলাস থাকে একটুখানি অংশ, এখানে থাকে ভিতরে একটা স্যাকুলাস, আর এই জায়গায় থাকে ইউট্রিকুলাস। ইউট্রিকুলাসের মধ্যে বলেছি আমি কয়টা নালী থাকে, কয়টা নালী? 3টা নালী থাকে। অর্ধবৃত্তাকার নালী পরস্পর সমকোণে অবস্থান করে এবং এই নালীগুলোর ভেতরে এই অংশটাকে বলি আমরা অ্যাম্পুলা। এখন যদি একটা অ্যাম্পুলাকে বড় করে আঁকি, এরকম করে একটা অ্যাম্পুলা আঁকি, এই অ্যাম্পুলার মধ্যে দেখা যায় কতগুলো সংবেদী রোম থাকে। এই সংবেদী রোমগুলো একটা জেলির মতো পদার্থ দ্বারা আবৃত থাকে। সেই জেলির মতো পদার্থকে বলি আমরা পপুলা, ঠিক আছে। তাহলে আমরা এই প্রত্যেকটা অ্যাম্পুলার মধ্যেই দেখবে এরকম জেলির মতো পদার্থ থাকে এবং ভেতরে থাকে সংবেদী রোম, এবং এই অংশটাকে বলি আমরা কপুলা। আরেকটা জিনিস হচ্ছে এই যে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস, এদের ভেতরে মেঝেতে অর্থাৎ এদের শরীরের ভেতরে আরেকটা ম্যাকুলা নামক আমাদের সংবেদী অটোলিথ, ক্যালসিয়াম কার্বনেট জাতীয় অটোলিথ থাকে এবং অটোলিথিক মেমব্রেন থাকে। এই অটোলিথ থাকার কারণে অটোলিথিক একটা মেমব্রেন তৈরি হয়
এটার আমরা ছবি আঁকছি না, অটোলিথিক মেমব্রেন থাকে, অটোলিথিক মেমব্রেনের মধ্যে কতগুলো সংবেদী স্নায়ু থাকে। এই অটোলিথিক মেমব্রেনের যে সংবেদী স্নায়ু থাকে সেগুলো একদম মেমব্রেনের মধ্যে প্রথিত থাকে, অর্থাৎ লাগানো থাকে, ঠিক আছে। আমাদের মাথা যদি কখনো, এখানে একটু মনে রাখবে, মাথা যদি কখনো হেলে যায় বা আমরা যদি পড়ে যেতে থাকি, হয় কি যে তখন এই অটোলিথিক মেমব্রেন একটা চাপ সৃষ্টি করে সংবেদী রোমের উপর। যখন এই চাপ সৃষ্টি করে, অথবা এই যে মনে করো যে এই অ্যাম্পুলার মধ্যে যে কপুলা আছে, এই কপুলা যদি কখনো এরকম করে হেলে যায়, সোজা থেকে এরকম হেলে গেল, তখন এই সংবেদী রোমের উপর একটা চাপ তৈরি হয়। তখন হয় কি, এখানে স্নায়ু আছে যেটাকে বলি আমরা ভেস্টিবুলার স্নায়ু। এই ভেস্টিবুলার স্নায়ু আবার মস্তিষ্কে সংবেদটা প্রেরণ করে এবং আমাদের সেইখানে মস্তিষ্কেই তখন আবার বলা হয় যে এই বোঝা যায় যে আমরা এখানে ভারসাম্যটা বিঘ্নিত হচ্ছে, তখন আবার ভারসাম্যটা আবার আগের অবস্থায় ফিরে আনা হয়, মস্তিষ্ক এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে। এখানে আমি একটু কথা বলবো যে এই যে ভারসাম্য রক্ষা করার জন্য যে দেখা যায় যে এখানে যে ম্যাকুলা থাকে সেটা আমাদের মাধ্যাকর্ষণজনিত যে ভারসাম্য সেটাকে নিয়ন্ত্রণ করে, আর এই যে এখানে যে আমাদের ঘূর্ণনজনিত যে ব্যাপারটা বা ঘোরার কারণে যে ভারসাম্য বিঘ্নিত হয় সেটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে এই অ্যাম্পুলার ভিতরের কপুলা। এভাবেই আমাদের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ এবং শ্রবণ অঙ্গকে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমাদের কান নিয়ে আমরা দেখলাম যে আমাদের কানে একদিকে যেমন ভারসাম্য বিঘ্নিত হলে ভারসাম্য রক্ষা হয়, আরেকদিকে আমাদের শ্রবণের কাজটা সুন্দরভাবে সম্পন্ন করে আমাদের এই সংবেদী অঙ্গ। তাহলে আজকে আমরা এতটুকুই দেখব, কারণ ক্লাসটাকে অনেক লম্বা করলে তোমাদেরও মনোযোগ বিঘ্নিত হয়। আমি মনে করি যে আমাদের এই সংবেদী অঙ্গ যেমন চোখ আছে, সংবেদী অঙ্গ যেমন কান আছে, এগুলোর গঠনটা আমাদের পড়া দরকার এবং অন্তঃকরণের গঠনটা বিশেষভাবে আমাদের উল্লেখ করা দরকার, কারণ কানের গঠন না জানলে তো আমরা অন্তঃকরণের গঠনটা বুঝতে পারবো না, এবং কিভাবে আমাদের শ্রবণ প্রক্রিয়াটা হয় এগুলো তোমরা ছবিটা যেমন প্র্যাকটিস করবে, আমি আশা করব যে এর রেখাচিত্রের মাধ্যমে ওই জিনিসটাকে যদি ব্যাখ্যা করো তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবে, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।